আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। যুক্তরাষ্ট্র থেকে 40টি F-16 কিনতে চায় তুরস্ক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আমেরিকাকে চমকে দিল চীন। অর্থনৈতিক সহায়তার জন্য সৌদি আরব এবং আমিরাতের সাথে আলোচনা করছে তিউনিসিয়া। আফগানিস্তানের পুনর্গঠনে তুরস্ককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান। দিনে 2000 রকেট মোকাবিলার জন্য প্রস্তুত ইসরায়েল। আফ্রিকায় নজর তুরস্কের অ্যাঙ্গোলা পৌঁছলেন এরদোয়ান। এবার পতিতাবৃত্তি বিলুপ্তির অঙ্গীকার করলেন স্পেনের প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ থাকছে 5,500 রাজবন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন দেশের কোন স্থান থেকে শুনছেন সেটা কমেন্টস করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর এবার 40টি F-16 সামরিক বিমান কিনতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে তুরস্ক। এর আগে F-35 যুদ্ধ বিমানের জন্য অর্থ পরিশোধ করলেও রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে আর এসব সামরিক বিমান আর সরবরাহ করেনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রোববার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে F-16 জঙ্গি বিমান কেনার বিষয়ে এসব কথা বলেছেন। তুরস্ক নতুন করে 40টি F-16 যুদ্ধ বিমান এবং 80টি মডার্নাইজেশন কিট কেনার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠিয়েছে। তুরস্কের বিমান বহর পুরোটাই আমেরিকার যুদ্ধ বিমান দিয়ে সাজানো। এদের মধ্যে আছে F-4 এবং F-16। 1974 সালে F-4 যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া শুরু করে তুরস্ক। 1994 সাল পর্যন্ত এই বিমানগুলো সরবরাহ করে আমেরিকা। এই লম্বা সময় ধরে কয়েকশো F-4 যুদ্ধ বিমান পায় তুরস্ক। এর বেশিরভাগই এখন সার্ভিসে নেই। বাকিগুলো 2020 সালের দিকে সার্ভিস থেকে অবসর নেওয়ার কথা, কিন্তু এগুলোকে বারবার মডার্নাইজেশন করে 2025 সাল পর্যন্ত এদের জীবনকাল দীর্ঘায়িত করতে চায় তুরস্ক সেনাবাহিনী। এমনকি এগুলোকে আরেকটু ঘষে মেজে 2030 সাল পর্যন্ত ব্যবহার করতে চায় দেশটি। অন্যদিকে তুরস্কের F-16 যুদ্ধ বিমানের যাত্রা শুরু হয় 1983 সালে। তখন আমেরিকার সঙ্গে 160টি বিমান কেনার চুক্তি হয়। এদের 8টি আমেরিকা এবং 152টি তুরস্ক উৎপাদনের কথা থাকে সেই চুক্তিতে। তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ 1987 সালে আমেরিকার সঙ্গে একত্রে এই বিমানগুলো উৎপাদন শুরু করে তুরস্ক। শুরুর দিকের কাজগুলোকে বিমান তৈরি বলার চেয়ে বরং আমেরিকা থেকে সব যন্ত্রাংশ নিয়ে এসে তুরস্কে সেট করা বলা যায়। পরে আমেরিকা থেকে লাইসেন্স নিয়ে তুরস্কে উৎপাদন করতে থাকে বিমানগুলো। দেশীয়ভাবে উৎপাদন করে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং সফটওয়্যার 1980 থেকে 1990 সালের মধ্যে 232টি ব্লক 30, 40, 50 মডেলের F-16 তৈরি করে। এভাবে তুরস্কের বিমান বহর সজ্জিত হয়। চীন সম্প্রতি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। গত আগস্ট মাসে চালানো এই পরীক্ষার কথা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে। এতে তারা বিস্মিত হয়েছে। 5টি অজ্ঞাত শুটের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে। পত্রিকার খবরে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনীর রকেটের মাধ্যমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, যা মহাকাশের নিচু কক্ষপথ দিয়ে উড়ে যায় এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে বিশ্বের চারপাশে ঘুরে আসে। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, এই পরীক্ষার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে হাইপারসনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে চীন বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। মার্কিন কর্মকর্তারা যতটা ভাবছেন চীনের সামরিক বাহিনী তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে বলেও পত্রিকার খবরে বলা হয়। ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে চীনা সামরিক বাহিনীর মন্তব্য নেওয়ার জন্য একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে, তবে চীনের সামরিক বাহিনী ব্যাপারে কোনো জবাব দেয়নি। আমেরিকা এবং রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং গত মাসে উত্তর কোরিয়া বলছে যে তারা নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত তিউনিসিয়ার সহায়তার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে আলোচনা করছে তিউনিসিয়ার সেন্ট্রাল ব্যাংক। তিউনিসিয়ার স্থানীয় শামস FM রেডিওর কাছে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানার ব্যাংকের ফিনান্সিয়াল অ্যান্ড ফরেন ট্রানজ্যাকশনের প্রধান আব্দুল করিম লাসুইদ। সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেছেন, দুদেশের সাথে আলোচনার পর শিগগিরই সহায়তার বিষয়ে চুক্তি হবে। তিনি জানান, পাশাপাশি অর্থনৈতিক সহায়তার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের সাথে আলোচনা চলছে। তবে কি পরিমাণ অর্থ সহায়তার জন্য আলোচনা চলছে তা বিস্তারিত জানাননি তিনি। এর আগে গত 7 অক্টোবর তিউনিসিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মারওয়ান আব্বাসি জানান, দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের সমাধানে তিউনিসিয়ার বন্ধু কিছু দেশ সহায়তা করবে। তখন তিনি
কোনো দেশের নাম না বললেও ধারণা করে নেওয়া হয়েছিল প্রেসিডেন্ট কায়েস সাইদকে সমর্থন করা সৌদি আরব, পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই সহায়তা দিতে প্রস্তুত। চলতি বছর তিউনিসিয়ার বিদেশি ঋণ পরিশোধ এবং সরকারি খাতের হাজার হাজার কর্মচারীর বেতন ভাতা মেটাতে অন্তত $3.5 বিলিয়ন প্রয়োজন। গত 25 জুলাই করোনা পরিস্থিতিতে তিউনিসিয়ার সৃষ্ট দুর্যোগপূর্ণ অবস্থায় জেরে আকস্মিক সরকার বিরোধী বিক্ষোভের পর রাতে প্রেসিডেন্ট কায়েস সাইদ 2 বছর আগে নির্বাচিত পার্লামেন্ট 30 দিনের জন্য স্থগিত করে। প্রধানমন্ত্রী হিশাম মাশিসিকে বরখাস্ত এবং দেশের নির্বাহী ক্ষমতা নিজের হাতে নেয়ার ঘোষণা দিয়ে আদেশ জারি করেন। পরে 23 আগস্ট রাষ্ট্রের জন্য হুমকি বিবেচনায় পরবর্তী আদেশ দেয়া না পর্যন্ত পার্লামেন্ট স্থগিত রাখার আদেশ দেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। অপরদিকে 22 সেপ্টেম্বর জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের কিছু অংশ স্থগিত করার মাধ্যমে নিজের ক্ষমতা জোরদার করেন সাইদ। তিউনিসিয়ার রাজনৈতিক দলগুলো এই আদেশকে সাংবিধানিক অভ্যুত্থান বলে অভিযোগ করে আসছে। আফগানিস্তানের পুনর্গঠনে তুরস্ককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনায় গত বৃহস্পতিবার তুরস্ক সফরে যান আফগান পররাষ্ট্রমন্ত্রী। সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। এ সময় তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে কথা বলেন দুই নেতা। কথা হয় যুক্তরাষ্ট্রের জব্দ করা আফগান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়ে। আনাদুল এজেন্সির সঙ্গে আলাপকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক আফগানিস্তানে বিনিয়োগ, কিছু প্রকল্প বাস্তবায়ন, সংস্কার এবং পুনর্গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। আমির খান মুত্তাকি বলেছেন, তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক সহায়তা আফগানিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাবুলে ক্ষমতার পালাবদলের পর যুক্তরাষ্ট্রের জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করে বাইডেন প্রশাসন। ওয়াশিংটনের এমন পদক্ষেপের সমালোচনা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে আফগানিস্তানের রিজার্ভ আটকে দিয়েছে সেটি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের লঙ্ঘন। গত মে মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে 11 দিনের যুদ্ধে জড়া ইসরায়েল। এ সময় ছবির ক্যাপশন পড়তেছে, লেবাননের সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল। তবে সংঘাত শুরু হলে দিনে 2000-এর মতো রকেট হামলা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে দেশটি। ইসরায়েলের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা এএফপিকে এমন তথ্য জানিয়েছেন। চলতি বছরের মে মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে 11 দিনের যুদ্ধে জড়া ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলছে, ওই সময় দেশটিকে নিশানা করে প্রায় 4400 রকেট ছড়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। ইসরায়েলের দাবি, রকেটগুলো 90 ভাগই ঠেকিয়ে দেয় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এত রকেটের মধ্যে 300টির কম রকেট আঘাত আনতে সক্ষম হয়। এর আগে 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়া ইসরায়েল। সে সময় প্রায় 1 মাস ধরে লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী হোম ফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরিয়ন বলেছেন, মে মাসে তেল আবিব এবং আশদোদের মতো শহরগুলোতে সবচেয়ে বেশি রকেট হামলা করেছে। এই সময় ইসরায়েলের প্রতিদিন 400টির বেশি রকেট হামলা চালানো হয়েছে। তবে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত বা যুদ্ধের ক্ষেত্রে এর 5 গুণের বেশি রকেট ছোড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপিকে ইসরায়েলের এই সেনা কর্মকর্তা বলছেন, লেবানন থেকে ইসরায়েলের দিকে দিনে 1500 থেকে 2500 রকেট ছোড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের একটি সামরিক সূত্র দাবি করছে, লেবাননে অস্থিতিশীলতার উৎস হচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। ইরানের স্বার্থের জন্য সংগঠনটি লেবাননের রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার করছে। সূত্রটি আরও জানিয়েছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে পারমাণবিক অস্ত্রের উপকরণ তৈরির কাছাকাছি রয়েছে ইরান। তবে পারমাণবিক বোমা তৈরি করতে দেশটির এখনও 2 বছর সময় প্রয়োজন। একই সময়সীমার কথা জানিয়েছে ইসরায়েলের কয়েকজন সামরিক কর্মকর্তা। তবে এ নিয়ে বিপরীত কথা বলছে তেহরান। শুরু থেকেই তারা জানিয়ে আসছে, বোমা তৈরি নয়, বরং বেসামরিক উদ্দেশ্যেই পারমাণবিক প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় তুরস্ক। সেই লক্ষ্যে আফ্রিকার 3 দেশ সফরে বের হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার তুর্কি প্রেসিডেন্ট অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় পৌঁছান। এরপর তিনি নাইজেরিয়া এবং টোগো সফর করবেন। এদিন এরদোগানকে অ্যাঙ্গোলার পররাষ্ট্রমন্ত্রী তেতে অ্যান্তোনিও এবং দেশটিতে তুরস্কের রাষ্ট্রদূত আল্প আই কোয়াত্রো দে ফেব্রুয়ারিরও আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এমিনি এরদোয়ান, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসোগলু, জ্বালানি এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতি ডোমনেজ, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং বাণিজ্য মন্ত্রী মেহমেত মুস উপস্থিত ছিলেন। এরদোয়ানের সফর উপলক্ষে লুয়ান্ডার সড়কে
তুরস্কের পতাকা উঠতে দেখা গেছে। এছাড়া নাইজেরিয়ার রাজধানী আবুজায় বিলবোর্ডে তুরস্কের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার অ্যাঙ্গোলায় এরদোয়ান দেশটির কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট প্যালেসে এরদোয়ানকে শুভেচ্ছা জানাবেন। বৈঠক শেষে দুদেশের প্রেসিডেন্ট যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। এরদোয়ান অ্যাঙ্গোলার পার্লামেন্টে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট অ্যান্তোনিও আগাস্টিনহো নেটোর সমাধি পরিদর্শন করবেন, যার মৃত্যু হয়েছিল 1979 সালে। দেশ থেকে পতিতাবৃত্তি বিলুপ্তির অঙ্গীকার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তার ভাষায়, এই ধরনের কর্মকাণ্ড নারীদেরকে দাসে পরিণত করে। রোববার দেশের ভালোসিয়ান্তে নিজের বামপন্থী দলের 3 দিন ব্যাপী কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন। সংবাদ মাধ্যমটি বলছে, 1995 সালে পতিতাবৃত্তিকে স্পেনে আইনি বৈধতা দেওয়া হয়। এরপর 2016 সালে জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে, দেশের পতিতাবৃত্তি পেশার আকার ছিল মোটামুটি 420 কোটি মার্কিন ডলারের। এছাড়া 2009 সালে এক জরিপে দেখা যায়, প্রতি 3 জন স্প্যানিশ পুরুষের একজন দৈহিক মিলনের জন্য টাকা পরিশোধ করছেন। তবে 2009 সালে প্রকাশিত অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, দৈহিক মিলনের জন্য কোনো নারীকে টাকা পরিশোধ করা পুরুষের সংখ্যা 39%। অন্যদিকে 2011 সালে জাতিসংঘের একটি গবেষণায় জানানো হয়, পতিতাবৃত্তির দিক থেকে স্পেন বিশ্বের 3য় বৃহত্তম। ইউরোপের এই দেশটির সামনে কেবল থাইল্যান্ড এবং পুয়ার্তো রিকো রয়েছে। বিবিসি বলছে, স্পেনে পতিতাবৃত্তি এখন আর সরকারিভাবে নজরদারি করা হয় না। 5,500 রাজবন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের পর জান্তা বিরোধী বিক্ষোভের কারণে তাদের আটক করা হয়েছিল। সোমবার মানবিক কারণে তাদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হাং। এক প্রতিবেদনে খবর জেনেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, এ মাসের শেষ দিকে 5,636 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। আসিয়ান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ার একদিনের মাথায় ঘোষণা দেন তিনি। তবে বার্মার সাম্প্রতিক অস্থিতিশীলতা বৃদ্ধির পেছনে সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে দায়ী করছে জান্তা সরকার। 1 ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। আগস্টে মিন অং হাং নিজেকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তবে 2023 সালের মধ্যে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যদিও তার এই প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।